নমস্কার বন্ধুরা, আজকে দ্বীপ্রাহরিক ফেসবুক লাইভে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট শহরে। রানাঘাট শহর অতি প্রাচীন, এর ঐতিহাসিক মূল্য এবং গুরুত্ব অনেক আছে, আপনারা জানেন। অনেক ইতিহাসের সাক্ষী এই শহর। এই শহরের ঐতিহাসিক মর্যাদার পাশাপাশি এর নৈসর্গিক সৌন্দর্য খুব সুন্দর বর্ণনা করার মতন। আমি আজকে এসেছি আপনাদের দেখাতে পারি। আমি বিশেষ করে আপনারা উত্তরাখণ্ড রাজ্যের লক্ষ্মণ ঝুলাতে আপনারা অবশ্যই গেছেন, অনেকেই গিয়ে থাকবেন। সেখানে এরকম একটি ব্রিজ আছে এই ধরনের, যে ব্রিজটাকে সারা ভারত কেন সারা পৃথিবীতে একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, অনন্য স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে পরিগণিত করা হয়। আমাদের এখানেও আমরা খুব গর্বিত যে আমাদের এখানেও ছোট হলেও একটি এরকম ব্রিজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা কাঁপছে। ব্রিজটা ভাইব্রেটেড হচ্ছে, শেকিং হচ্ছে। এটাই তার হয়তো টেকনিক্যালিটিস, প্রযুক্তিগত বিষয়। আজকে নৈসর্গিক চিন্তাধারা আপনাদের মধ্যে প্রবেশ করানোর জন্য যারা কলকাতায় থাকেন তারা সুব্রবান বিভিন্ন সিটিসগুলো, বিভিন্ন টাউনগুলো, শহরতলির বিভিন্ন টাউনগুলো, সিটিগুলো আপনারা দেখার অনেক সুযোগ পান না। বিভিন্ন সময় বিভিন্ন কাজে জড়িয়ে পড়তে হয়, দেখার সুযোগ হয়ে ওঠে না। সে কারণে আজকে আমি বেরিয়ে পড়েছি। এটা আমারই শহর। এখানে যে নদীটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি বহু পুরনো, ইতিহাস বিজড়িত, ইতিহাসের সাক্ষী নিয়ে বয়ে চলেছে। প্রবাহমান চূর্ণী নদী, রিভার চূর্ণী। আমি আমার ডিটেলসে বলেছি ফেসবুক লাইভে। সেই চূর্ণী নদীর উপরে আমি দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এপার থেকে ওপারে যাচ্ছি। ওপারে যে নীল বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি পশ্চিমবঙ্গের যে সমস্ত পুরনো স্কুলগুলো আছে, একদম প্রাচীন বিদ্যালয়গুলো আছে, তার মধ্যে একটা এই বিদ্যালয়টির নাম রানাঘাট পাল চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এটা 10+2 উচ্চ মাধ্যমিক স্তরের। বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন দর্শক বন্ধুরা, আমার মাননীয় দর্শক বন্ধুরা। এই স্কুলটি 1853 সালে তৈরি। এই স্কুলটির প্রতিষ্ঠা আপনারা গুগলে, ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন। রানাঘাট পাল চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এটা স্থাপনা হয়েছিল। আমার এর আগের একটি ভিডিওতে আমি বলেছি, বহু পুরনো স্কুল। এই স্কুলটি তৈরি হয়েছে 1853 সালে। অঙ্কের হিসাবে বাদশাহ দিলে যোগ বিয়োগ করলে 172 বছর অতিক্রান্ত হয়েছে স্কুলটির। ভগ্নপ্রায় ছিল, এখন তৈরি হয়েছে। আমরা দেখাবো সেগুলো, এই ক্যামেরায় আপনারা দেখতে পাবেন। কি অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য দেখুন। একদম প্রকৃতির কোলে, প্রকৃতির গোড়ায় চূর্ণী নদী ভেসে যাচ্ছে, বয়ে চলছে। কচুরি পানা যেগুলো আমরা বয়ে পড়ি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। নদীর বুকে ঝুঁকে রয়েছে ঝাঁকড়া গাছ, বিভিন্ন গাছ আপনারা দেখতে পাচ্ছেন। নাম জানা গাছ, নাম না জানা গাছ। দূরে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি নদিয়া জেলার বিখ্যাত একটি মন্দির, যে মন্দির পৃথিবীর একটি বিখ্যাত মন্দির, নদিয়া জেলার ইসকনের মায়াপুরের সঙ্গে যোগ সাধন করছে। চূর্ণীর এই পূর্ব পাড় থেকে চূর্ণীর পশ্চিম পাড়ের দিকে যাচ্ছে। মায়াপুর আপনারা জানেন, ইসকনের মন্দির আছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকন আমরা সবাই জানি পৃথিবী বিখ্যাত একটি সংগঠন, ধার্মিক সংগঠন। সেই ইসকনকে যোগ করছে পশ্চিমবঙ্গের বাকি অংশের সঙ্গে, পশ্চিমবঙ্গের পূর্ব অংশের সঙ্গে, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের
নবদ্বীপে, এখান থেকে নবদ্বীপে 55 কিলোমিটার গেলে ইসকনের মন্দির এই ব্রিজ সংযোগ করছে। আমরা দেখতে পাবো, আমরা দেখাচ্ছি। ইসকন সম্পর্কে একটু বলে রাখা যাক। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনার একটি সংগঠন। মায়াপুরে যে কৃষ্ণ ভাবনার সংগঠন ইসকনের যে মন্দিরটি রয়েছে, সেটা অনেকেই হয়তো জানেন না দর্শক বন্ধুরা, মাননীয় দর্শকরা। সেটা হচ্ছে ইসকনের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স। পৃথিবীর মধ্যে যত ইসকনের মন্দির আছে তার মধ্যেকার হেডকোয়ার্টার্স, ওটা প্রধান মন্দির প্রথম তৈরি হয়েছিল চৈতন্য দেবের ভাবমূর্তির ওপর গড়ে উঠেছে তাদের কার্যকলাপ। আমি সে বিষয়তে বললাম। এখানে নৈসর্গিক সৌন্দর্যের কথা আমি বললাম। চূর্ণী নদী আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই নদী দীর্ঘকাল সংস্কার হয়নি, এ নিয়ে অনেক চাপানুতর আছে রাজনৈতিক মহলে, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য নদীকে বাঁচানো। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা নদীকে দেখি নদী হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষার উপকরণ হিসেবে, প্রাকৃতিক উপকরণ হিসেবে নদীকে সেখানে বর্ণনা করা হয়েছে। আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখি নদীকে সংস্কার করার জন্য, নদীকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য তাদের বার্ষিক বাজেটের একটা বড় অংশ নদী সংস্কারে, নদী পরিষ্কারের জন্য, নদী মেরামত করার জন্য, নদী পার, নদী সংরক্ষণ করার জন্য ব্যয় করা হয়। ভারতবর্ষে সেটা খুবই কম হয়ে থাকে। এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমি যাচ্ছি না। এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন, আমি যদি নিচে ক্যামেরাটা দেখাই, নিচে অনেক সিল্ট বা পলি পড়ে রয়েছে, এগুলোকে ড্রেজিং করা দরকার। আমি এখন ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি, ব্রিজটা অনবরত কেঁপে চলেছে। আমি দেখাতে পারবো, দেখুন এইরকম কনস্ট্রাকশন। যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আছেন তারা তো এগুলো বলতে পারবেন। মাঝখানে লোড ডিস্ট্রিবিউশনগুলো করা হয়েছে, এই তারগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা অসাধারণ একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এইরকম নদীর এত কাছে শহরের মধ্যে এই ব্রিজটি দিয়ে ওপারে যাওয়া যাবে, তবে এটি পায়ে চলা ব্রিজ। আর আমি যে ব্রিজটি দেখালাম ওখানে, ওটি গাড়ি যাতায়াত করার, ট্রান্সপোর্টের জন্য বড় বড় গাড়ি যাতায়াত করে। যে কথা বলছিলাম আমার মাননীয় দর্শক বন্ধুরা, যে নদী বাঁচানোর জন্য ভারতবর্ষে একটি কমিটি গঠন করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। সে সময় উনি প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী বাজপেয়ীর নেতৃত্বে, উনি এখন নেই আমাদের মধ্যে। ইন্টারলিঙ্কিং অফ রিভার্স, বিভিন্ন নদীগুলোকে সংযুক্তিকরণের একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছিল। দুটো বড় প্রকল্প তখন হয়েছিল, আপনারা জানেন। ইন্টারলিঙ্কিং অফ রিভার্স, নদীর সংযুক্তিকরণ, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন নদী, উপনদী, শাখা নদীকে সংযুক্তকরণ করে তার সংস্কার দায়িত্ব নেওয়া হয়েছিল। সে বিষয়ে আপনারা অবশ্যই ইন্টারনেটে পড়তে পারবেন, বিভিন্ন দস্তাবেজ আছে, দলিল আছে। আমি সেদিকে যাচ্ছি না। এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ, পায়ে চলা ব্রিজ হিসেবে এই ব্রিজটি এই মহকুমার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। ওই বড় ব্রিজটি যেটি দেখালাম আমি, সেই বড় ব্রিজটি সেভাবে পায়ে চলার জন্য ব্যবহার হয় না। এই দুই পার, এই পারে এটি পূর্ব পার রানাঘাটের, ওটি পশ্চিম পার। পূর্ব পারের সঙ্গে পশ্চিম পারের যোগসূত্র সাধন করেছে এই ছোট্ট ব্রিজটি। দেখে ছোট মনে হলেও এর গুরুত্ব অসাধারণ। সবসময় দেখতে পাচ্ছেন লোক সমাগম চলছে, যাতায়াত চলছে। পূর্ব পার, রানাঘাটের পূর্ব পারের সঙ্গে, পূর্ব অংশের সঙ্গে বলতে পারেন পশ্চিম অংশের যোগাযোগ। পশ্চিম অংশের এই অঞ্চলটির নাম আইসতলা, AISHTALA, আইসতলা, রামনগর। আর এই পশ্চিম পারের এটি রানাঘাট মহকুমার মধ্যে এটা। তা যে কথা বলছিলাম, নদীর সংযুক্তিকরণ ভারতবর্ষে একটি প্রকল্প গৃহীত হয়েছিল নদীকে পরিষ্কার রাখার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এই নদীটি রানাঘাট সহ পাশাপাশি বহু শহরের, বহু গ্রামের প্রাণকেন্দ্র। ধীবরদের, জেলেদের রোজগারের একটা পথ, দৈনন্দিন জীবনযাপন, মাছ ধরে এখানে তারা জীবিকা নির্বাহ করে। সেই মাছেরও আকাল হয় অনেক সময়। এই নদীটির
উৎপত্তি একটু বলে দিই। এই নদীটি যদি এখান থেকে সোজা আমরা চলে যাই নৌকা করে, তাহলে বাংলাদেশ যে দর্শনা আছে, গেদে বর্ডার যেটা আছে, এটা বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার। আপনারা জানেন মৈত্রী এক্সপ্রেস চলে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত, যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চলে, সেটি যে বর্ডারের ওপর দিয়ে যায় গেদে বর্ডার। দর্শনা আছে একটি জায়গা বাংলাদেশের, সেই দর্শনার কাছ অবধি এই নদী আপনি পেতে পারেন। মাঝে মাঝে এই নদীতে এখন তো কচুরিপানা দেখতে পাচ্ছেন, বহু নোংরা, বিভিন্ন মিলের, বিভিন্ন কলকারখানার নোংরা এই নদীর জলে ফেলা হয়। আমি অ্যাওয়ারনেসের জন্য এই ভিডিওটা করা, আমার সচেতনতার জন্য করা, মানব সচেতনতার জন্য, পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, যে নদী কোনো রকমেই নোংরা করা চলবে না, নদীকে অপরিষ্কার করা চলবে না, নদীকে পরিষ্কার রাখতে হবে। নদী প্রাণকেন্দ্র, নদী ইকোসিস্টেমের, পরিবেশতন্ত্রের, বাস্তুতন্ত্রের একটা ভারসাম্য রক্ষা করে। পৃথিবীর সমস্ত বড় বড় সভ্যতা আমরা জানি নদী তীরে গড়ে উঠেছিল, কেননা সমুদ্রের তীরে গড়ে ওঠে না, সমুদ্রের তীরে পরে স্থাপন হয় বড় বড় সভ্যতাগুলো, কিন্তু গড়ে ওঠে প্রাথমিকভাবে নদী তীরে। নদীর জল সুপেয় চাষের কাজে লাগে, আপনারা সবাই জানেন। সে কারণে পৃথিবীর বড় বড় সভ্যতা সব নদীর তীরে গড়ে উঠেছিল। নদী বাঁচান, নদীকে রক্ষা করুন, সেভ রিভার্স, সেভ আওয়ার লাইভস। আজকে পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, সে কারণে আমি স্কুলের সামনের পোর্শনটা একটু সন্তর্পণেই দেখাবো, আইন মেনে যেভাবে দেখানো সম্ভব সেভাবেই দেখাবো। এই মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মনে পড়ছে, ছোটবেলায় পড়েছিলাম। আপনারা এই দৃশ্য দেখতে পারবেন না, দূরে দেখতে পাচ্ছেন যে নৌকা, তার মধ্যে ইন্ডিজিনিয়াস ফিশিং রডস, মানে ছিপ দিয়ে মাছ ধরা চলছে। ছিপ দিয়ে মাছ ধরছে লোকালস, কিছু লোকাল স্থানীয় দুজন মাছ ধরছে। আরও এরকম মাছ বিভিন্ন জায়গায় ধরছে নদীর পাড়ে। আমরাও ছোটোবেলায় ধরেছি, নদীর পাড়ে মাছ ধরেছি। আপনারা যারা গ্রামের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে কথা বলছিলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আমি নৌকায় না থাকলেও এখন বৃষ্টি নাচছে, বৃষ্টি নড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নৌকার ফিলিং, নৌকার জলের ঢেউয়ে নাচার আমি অনুভব করতে পারছি এই ব্রিজের ওপরে। আপনারা দেখছেন পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের বহু পুরনো স্কুলগুলোর মধ্যে একটা, বিদ্যালয়গুলোর মধ্যে একটা, সে বিদ্যালয়টা আমরা দেখাবো। আমার কথার সত্যতা আমি আপনাদের জানাবো। রানাঘাট পাল চৌধুরী হাই স্কুল, এইচএস, উচ্চ মাধ্যমিক স্তরের খুব ভালো স্কুল যে বিদ্যালয়গুলো আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে নামকরা একটি স্কুল বিদ্যালয়। আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন। আমি ব্রিজটা পার হয়ে চলে এসেছি। চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য, আগে তো আরও ছিল, এখন কমে গেছে, বিভিন্ন দোকানপাট হয়েছে। এই স্কুলটি আমার কৈশোরের স্কুল, তমসো মা জ্যোতির্গময়, রানাঘাট পাল চৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। স্থাপনা হয়েছে 1853, কাজকর্ম চলছে দেখুন 1853। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি যেতে পারবো না, আমরা দেখাচ্ছি মাধ্যমিক সব। দেখুন ব্যাগ রাখা রয়েছে, এই ব্যাগগুলো একটা লাইফ জীবন। বাইরে পুলিশ প্রশাসনের পাহারা চলছে, আমি এখানে লাইভ করতে পারবো না। 1853 আমি দেখিয়ে দিলাম শুধু আপনাদের। আচ্ছা, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। এটি একটি ছোট্ট দ্বীপ্রাহরিক লাইভ আপনাদের শোনালাম, দেখানোর চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, কুশলে থাকবেন। এখন ফেব্রুয়ারি মাস, কিন্তু ফেব্রুয়ারি মাসেই এপ্রিলস হিট, এপ্রিল মাসের তাপমাত্রা ইতিমধ্যেই আপনারা পেতে শুরু করেছেন, আমরাও পেতে শুরু করেছি। কলকাতায় আরও তাপমাত্রা বেশি, এখানে একটু কম। যাই হোক, এখানে পশ্চিমবঙ্গের পূর্ত ও সড়ক দপ্তরের একটি বিধিনিষেধ রয়েছে, স্ট্যাটিউটরি ডাইরেকশনস রয়েছে। আদেশ অনুসারে এই ব্রিজ শুধুমাত্র পারাপারের জন্য, ব্রিজের ওপর কেউ দাঁড়াবেন না। সে কারণে বেশি দাঁড়ানো সম্ভব না। হাঁটতে হাঁটতে যেটুকু বলা সম্ভব হয়েছে আমি আপনাদের বললাম। এই যে বটগাছটি দেখছেন,
এই ব্যানিয়ান ট্রিটা বহু পুরনো। এটির বয়স যদি নির্ণয় করা সম্ভব হয় তাহলে আমরা দেখব যে এই স্কুলের যে বয়স, এই বিদ্যালয়ের যে বয়স 172 বছর প্রায়, ততোধিকই হবে, সমতুল হবে। এর নিচে আমরা বহু বসেছি ছাত্রাবস্থায়, আমাদের কৈশোর কেটেছে, উঠতি যৌবন কেটেছে, আমরা পড়েছি এই স্কুলে, অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি বিজড়িত এই স্কুল আমাদের। শুধু একটা বটগাছ নয়, ছায়া নয়, এই ছায়ার নিচে, এই বটগাছের নিচে আমাদের কৈশোর পড়ে আছে, কৈশোর খেলছে, উঠতি যৌবন খেলছে। আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে পড়েছি, আমাদের মনন জড়িয়ে আছে, স্মৃতি জড়িয়ে আছে, চেতনা জড়িয়ে আছে, বিভিন্ন ঘটনা জড়িয়ে আছে। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আপনাদের এই ভ্লগের মাধ্যমে, এই আজকে ফেসবুক লাইভের মাধ্যমে একটু ভালো থাকানোর চেষ্টা করলাম। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের কাছাকাছি নিয়ে আসতে পারলাম যেটুকু পেরেছি, আপনাদের যেটুকু দেখাতে পেরেছি আপনাদের। অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য, দুপাশে স্নানের ঘাট, দারুণ, অসাধারণ, সবুজ এবং সবুজে সবুজ গ্রিনারি আপনারা দেখতে পাচ্ছেন। সবুজ যেখানে নদী পাড়ে এঁকেছে নদীর দুই পাড়কে, সবুজ যেখানে জীবন, সবুজ জীবন, জীবনই সবুজ। ভালো থাকবেন দর্শক বন্ধুরা। আশা করি আবার আপনাদের সামনে বিভিন্ন লাইভ নিয়ে আসতে পারবো, অন্য কোনো বিশেষ বিষয় নিয়ে আসতে পারবো। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ দ্বীপ প্রহর।